আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আয়নাগর দেশে। সেখান থেকে ইতিপূর্বে 3জন বন্দী মুক্তি পেয়েছে। গত 3 দিন রাজধানী কচুক্ষেতা আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজ ভিড় জমাচ্ছে স্বজনেরা। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী, কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম হচ্ছে আয়নাগর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 জন বন্দীর সক্ষমতা রয়েছে। আয়নাগরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত। ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের অবস্থান প্রকাশ করেছে। সেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার 2 ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিম এর অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা বলছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাগর শুনতে যেমনটা সাদামাটা ততটা রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি আয়নাগরে রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে। আলো বাতাসহীন একটি কক্ষ, সেখানে সারাক্ষণ গড়গড়িয়ে চলে ফ্যান। কাদের রাখা হতো এই আয়নাগরে? শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে। তারা কোথায়? তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে এই তালিকায়। আয়নাগর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাগর হচ্ছে গুমখানা। হাসিনা শাসন আমলে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপন বন্দি করে রাখা হয়েছিল। 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন 402 জন মানুষ। এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশের 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনও গুম রয়েছে, যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসে না। তারা গুমের ব্যাপারটা অবলম্বন করেন। ধারণা করা হয় এসব মানুষের গুম করে রাখা হয় আয়নাগরে। আয়নাগর যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। এছাড়াও আয়নাগর থেকে সম্পত্তি ছাড়া পেয়েছে বাংলাদেশের ব্যারিস্টার এবং জামাতের ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম, সাবেক সামরিক জেনারেল এবং জামাতের ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহ আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠনের ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এসব ঘটনার জন্য জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইট ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশের সরকারের নিন্দা প্রস্তাব জানায়। এসব গুম হওয়া যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। এখানে যাদের পরিবার সদস্য বাংলাদেশে 2009 সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে, সেই ঘটনা সমস্তকে সামনে আনার জন্য সংগঠনটির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বেসরকারি একটি সংবাদ মাধ্যমে থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশের থেকে পলায়ন করে শেখ হাসিনার বিরুদ্ধে মত সহ্য করতে পারছিল না, আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাগর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরির বিরুদ্ধে রাজনৈতিক কর্মীদের গুমঘর প্রতিবাদের কণ্ঠরোধ করার একটি উপায়। সারা দেশে ডিজিএফআই 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। 2024 সালে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার ক্ষমতা আসার পর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশের 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাগর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ
বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকে আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশের এই জাতীয় ঘটনা তদন্ত প্রায় হয়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকে দিনের পর অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়, তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না। আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্য দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না।